হুম, হুম। তো এখন খেয়াল করে দেখেন সবাই, আমরা এইটা পড়ছি, এগুলা পড়া হয়েছে, আমরা এগুলাও পড়ছি। সেন্টার অফ কোনটা? আচ্ছা, তাহলে এই ক্লাসটা শেষ করি, ক্লাসটা শেষ করছি। টাইপস অফ ফোর্সেস এর ব্যাপারে কন্ট্যাক্ট এন্ড নন কন্ট্যাক্ট ফোর্সেস পড়ে নিউটনস ফার্স্ট লতে আমরা পড়ছিলাম যে দ্য নিউটনস ফার্স্ট ল স্টেটস দ্যাট, বুঝছেন সবাই ভালো? হ্যাঁ, ফার্স্ট ল স্টেটস দ্যাট তুমি যদি কোনো একটা অবজেক্টকে ধাক্কা না দাও এটা জীবনে মুভ করবে না, আর যদি তুমি ধাক্কা দাও তাহলে অবজেক্টটা মুভ করা শুরু করবে। দ্যাট ইজ হোয়াট অ্যাজ ফার অ্যাজ উই হ্যাভ স্টাডিড। এখন আহ, যদি ধাক্কা না দাও তাহলে মুভ করবে না, এন্ড ধাক্কা দিলে মুভ করা শুরু করবে। এইটার সাথে আরেকটা জিনিস ইনক্লুড হয় হইতেছে things that are already moving that will never stop either, তাই না? ফার্স্ট ল সেজ যে বসে আছে সে বসে থাকবে, যে মুভিং আছে সে সারা জীবন মুভিং থাকবে আনলেস তুমি ফোর্স না দিতেছো। আর মোর ওভার ফোর্স যাকে দিবা, মুভমেন্ট বা ডিসিলারেশন তারই হবে। দিস ইজ হাউ উই ডিফারেন্সিয়েট নিউটনস ফার্স্ট ল। নিউটনস ফার্স্ট লতে আমরা ডিফারেন্সিয়েট করতে গেলে উই নিড টু কাম আপ উইথ দ্য আইডিয়া অফ আন্ডারস্ট্যান্ডিং দ্যাট যদি একটা অবজেক্টের এরকম হয় যে এখানে একটা ট্রলি আছে, এই ট্রলি সারা জীবন বসে থাকবে, আর যদি ট্রলি মুভিং থাকে তাহলে এটা সারা জীবনই মুভিং থাকবে আনলেস ওকে ফোর্স না দেওয়া হইতেছে, তার মানে ফোর্স ছাড়া কোনো কাজ হবে না। আরেকটা জিনিস হইতেছে যে ফোর্স তুমি যেই অবজেক্টের মধ্যে দিবা, ফোর্স যাকে দেওয়া হবে মুভমেন্টও ওই একই অবজেক্টের মধ্যেই হবে, কোনোদিন ডিফারেন্ট কিছু হতে পারবে না। এখন তো বুঝি কোনো ক্লিয়ার নাই, প্রবলেম নাই, ঠিক আছে, অল গুড। আচ্ছা, এইবার আপনারা দেখেন তাহলে দিস ইজ ওয়্যার ইটস গোনা গেট কমপ্লিকেটেড। আমরা এখান থেকে পড়া স্টার্ট করি। Newton's first law says that an object will remain in a state of rest or continue to move in a constant velocity unless it has been acted upon by and resultant external force. আচ্ছা, রেজাল্টেন্ট একটা ফোর্স আসতে হবে, রেজাল্টেন্ট ফোর্সেরও আবার একটা ব্যাপার আছে, এটা প্লাস মাইনাস করে জিরো হওয়া যাবে না। তার মানে দুই দুই সাইড থেকে যদি ফোর্স হয়, এটা যদি প্লাস মাইনাস করে জিরো হয়ে যায় তাহলে আবার হবে না, তোরা প্লাস মাইনাস করে একটা ভ্যালু আসতে হবে। ওকে, it means that an object that is stationary will remain stationary. It will never accelerate or start to move unless it has been compelled by an external force. There has to be a resultant force for an object to start moving. It is true for objects in motion as well. Like an object that is already moving in a constant velocity or uniform motion will keep on moving with constant velocity unless there is an external force making it to accelerate, or the force will make it decelerate or come to rest. An object set in motion eventually comes to rest. এখন যেমন একটা অবজেক্ট যেটা বসে আছে ওটা সারা জীবন বসে থাকবে, যেমন এটা যদি এখানে থাকে এটা 10 বছরও যদি তুমি ধাক্কা না দাও এটা এখানেই থাকবে। আর যেটা মুভিং আছে ওইটা মুভিংই থাকবে সারা জীবন, কিন্তু এই টাইপের মুভিং অবজেক্ট থেমে যায় বিকজ অফ ফ্রিকশন। যেটা আমি লাস্ট ক্লাসেও বলছিলাম, যেমন স্পেসে জিনিসপত্র জীবনে থামে না। স্পেসে থামে না কেন? বিকজ দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স। তার মানে নিউটনের ফার্স্ট ল অ্যাপ্লাইজ। নিউটনের ফার্স্ট ল স্পেস অ্যাপ্লাই করা যায় যে অবজেক্ট ইন মোশন উইল রিমেইন ইন মোশন ফর এভার, জীবনও থামবে না। ঠিক আছে, ওকে। এবার আসি আমরা, দ্য ল অলসো কাভার্স দ্য আইডিয়া অফ টু ফোর্সেস অ্যাক্টিং অন দ্য সেম অবজেক্ট। আচ্ছা, নিউটনের ফার্স্ট ল আমি আবার বলি, আই সেড ইট মেনি টাইমস, ওয়ান লাস্ট টাইম। অবজেক্ট বসে থাকা অবজেক্ট বসে থাকবে, আর মুভিং অবজেক্ট সারা জীবন মুভিং এই থাকবে আনলেস তুমি ওকে বাইরে থেকে কেউ ফোর্স দিয়ে ধাক্কা দিনা। নিউটনের ফার্স্ট ল সেকেন্ড ক্রাইটেরিয়া কি? তোমার ফোর্স দেওয়া, অবজেক্টের মুভ করা, অবজেক্টের অ্যাক্সিলারেট করা অথবা ডিসিলারেট করা, এসব সব একজনের উপরে ইনভলভ। দেয়ার ইজ অনলি ওয়ান থিং দ্যাট উইল বি ইনভলভ। দেয়ার ক্যান নট বি আ সেকেন্ড অবজেক্ট involved in Newton's first law. বুঝছেন? This part is very important because এটা ছাড়া একটু পরে things are going to start getting confusing. এটা খেয়াল রাখতে হবে মাথায়। যদি কোনো একটা জায়গাতে দুইটা অবজেক্ট ইনভলভ হয়, ওই জায়গাতে ওই ইট কুড বি এনিথিং বাট নট নিউটনস ফার্স্ট ল। দুইটা অবজেক্ট কোনদিন ইনভলভ হওয়া যাবে না। ওয়েল দেন এগেইন এটাও আমাদের বুঝতে হবে দ্যাট নিউটনের ফার্স্ট ল আরো একটা জিনিস ক্লিয়ার করে, ওটা হইতেছে, ওকে বাই দ্য ওয়ে, একই সিচুয়েশনের মধ্যে কিন্তু একসাথে নিউটনস ফার্স্ট ল হইতে পারে, সেকেন্ড ল হইতে পারে, থার্ড ল হইতে পারে। হ্যাঁ, একই সিচুয়েশনের মধ্যে। যেমন আমি তোমারে বলি, যেমন আমি এখান থেকে ধরো, আমি যদি খেয়াল করি নিতে বুঝো কিনা, listen, আমি যদি বলি আমি এই বোর্ডকে ধাক্কা দিয়ে আমি এই সাইডে সরে আসছি, হ্যাঁ,
বোর্ডের তো কোনো মুভমেন্ট হয় না। তার মানে ফার্স্ট ল কি বলে, যার মধ্যে রেজাল্টের কোনো ফোর্স আসেনি তার মুভমেন্ট হবে না। তার মানে ওটা কি হইলো, নিউটনের ফার্স্ট ল হইলো না। কিন্তু আমি যদি আবার এভাবে চিন্তা করি, that আমি বোর্ডকে ধাক্কা দিচ্ছি, ধাক্কা দিয়ে আমি উল্টা পাশে গেছি, তার মানে অবজেক্ট কয়টা ইনভলভ হয়ে গেল, দুইটা, আমি এন্ড দ্য বোর্ড। যখন দুইটা অবজেক্ট ইনভলভ হবে তখন কিন্তু আমার ওখানে নিউটনের থার্ড ল হয়ে যাবে। তারপর ডু ইউ আন্ডারস্ট্যান্ড, একই সিচুয়েশনের মধ্যে কিন্তু আমি ফার্স্ট লও আনলাম, থার্ড লকেও আনলাম। যদি আমি বোর্ডের হিসাব করি, যে বোর্ডকে আমি ধাক্কা দিব, বোর্ডের জায়গায় ভিতর বসে থাকবে, কিছুই হবে না, তার মানে কি হবে, নিউটনের ফার্স্ট ল। যদি ধাক্কা দিয়ে আমি যদি উল্টা দিকে মুভ করতে পারি তাহলে বুঝাবে কি, নিউটনস থার্ড ল। আচ্ছা, তার মানে কি একই সিচুয়েশনের মধ্যে। আবার র‍্যাপ আপ করি, অবজেক্টকে ফোর্স দিলে মুভ করবে, ফোর্স না দিলে মুভ করবে না, অবজেক্ট will remain stationary unless compelled by an external force, and it will always involve only how many objects, one single object, that is Newton's first law. ওকে, এবার আসি আমরা নিউটনের সেকেন্ড ল। আগে আমরা নিউটনের সেকেন্ড ল কে ইন জেনারেল বুঝে নেই। লেটস গেট দ্য ইউ নো আইডিয়া দ্যাট আমরা নিউটন সেকেন্ড ল বুঝি। নিউটনের সেকেন্ড ল একটু খেয়াল করেন, নিউটনস ফার্স্ট ল ডিনোটেড লাইক n1, Newton's second law denoted as n2. ফার্স্ট ল আর সেকেন্ড ল অনেক সময়, যদিও দে আর নট, বাট অনেক সময় পিপল সে দ্যাট দে আর সিমিলার, অর দে প্রবাবলি একটার মধ্যে আরেকটা ইম্পোজড আছে বা একটার সাথে একটা রিলেটেড। ওয়াই টু বি সে ইট, বিকজ তুমি ফার্স্ট লতে আমারে বলছো কি, দ্যাট এই অবজেক্ট কোনোদিনই মুভ করবে না যদি ও বসে থাকে, আর এই অবজেক্ট কোনোদিন মুভ করা থামাবেও না যদি ও অলরেডি মুভিং অবস্থায় থাকে, আনলেস তুমি ওকে ফোর্স না দিতেছো। এন্ড একটা জিনিস কি, হাউ মেনি অবজেক্টস আর ইনভলভ, একটা অবজেক্ট। নিউটনের সেকেন্ড ল কি বলে, দেয়ার ইজ অনলি ওয়ান অবজেক্ট ইনভলভড। বুঝলেন, তার মানে কিন্তু ফার্স্ট লর সাথে আগেই একটু ভালো মতো খেয়াল, একটু মাথা পুরান আইডিয়া খেয়াল রেখে চিন্তা করেন, ফার্স্ট লর সাথে কিন্তু আগেই সিমিলার হয়ে গেল। নিউটনের সেকেন্ড ল প্রথমেই কি বললো, একটা অবজেক্ট ইনভলভ। আর কোথায় পড়ছি আমরা একটা অবজেক্ট ইনভলভ, ফার্স্ট লতে পড়ছি, তার মানে ওরা অলরেডি সিমিলার। ফার্স্ট ল কি বলছে, ধাক্কা দিলে মুভ করবে, ধাক্কা না দিলে জীবনে মুভ করবে না। নিউটনের সেকেন্ড ল বলে ধাক্কা দিলে মুভ করবে, ধাক্কা না দিলে জীবনে মুভ করবে না। এন্ড নিউটনের সেকেন্ড ল কোন জায়গাতে ডিফারেন্ট, নিউটনের সেকেন্ড ল শুধু একটা জায়গাতে গিয়ে ডিফারেন্ট হয়ে যায়, ধাক্কাটা যত জোরে দিবা মুভমেন্টটা তত জোরে হবে। দিস ইজ where Newton's second law becomes different. তানিশা, বুঝতেছেন? ফার্স্ট লতে একটা অবজেক্ট ইনভলভ, সেকেন্ড লতেও একটা অবজেক্ট ইনভলভ। ফার্স্ট লতে কি বলে, ধাক্কা দিলে মুভ করবে, না দিলে মুভ করবে না। সেকেন্ড লও বলে ধাক্কা দিলে মুভ করবে, না দিলে মুভ করবে না। সেকেন্ড ল আমি বাংলাতে বলতেছি, আমাদের ল্যাঙ্গুয়েজে, বইয়ের ল্যাঙ্গুয়েজে পরে যাই। আমরা আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে কি বলতে পারি, ঠিক আছে? হাউ ডিস্ট্রাক্টিং, যেন মাঝখান থেকে স্ট্রিক্স আমার খুব ফটো ভাব। হ্যাঁ, ঠিক আছে। এটা তাহলে প্রতিদিনই করো, হাউ অ্যাবাউট দ্যাট? আমি প্রতিদিন আসি, আসার পর তোমরা একটা ফটো তুলো, এটা স্ট্রিক্সে পাঠাও, ঠিক আছে? ভালো হবে, কিন্তু মোর পিপল উইল নো মি। ভালো হবে, মোর পিপল উইল নো মি, আই উইল বিকাম ফেমাস। হইছে? জি স্যার, এবার আবার আসেন। তার মানে হইতেছে, আমরা ফোর্স যত বাড়াবো অ্যাক্সিলারেশন ততই আমাদের বাড়বে। তুমি নিউটনের সেকেন্ড ল এটাই বলে, তুমি ফোর্স বাড়াই দিলে অ্যাক্সিলারেশন শুধু একটা জায়গাতে, নিউটনের সেকেন্ড ল ডিফারেন্ট। আচ্ছা, বাই দ্য ওয়ে, নিউটনের সেকেন্ড ল আমি যেটা বললাম যে ফোর্স বাড়াই দিলে যে অ্যাক্সিলারেশন বাড়বে, এখানে থিংস কুড বি আরেকটু ডিফারেন্ট ভাবে বলা যায়। এটা আসলে এক্স্যাক্টলি নিউটন এই জিনিসটা বলেই নাই। নিউটন বলছিল কি, coming to the going back to the words that Newton used for this, he said, প্লিজ সবাই খেয়াল করেন, ঠিক আছে, ভালো মতো পে অ্যাটেনশন। এম, একটা অবজেক্টের ম্যাস ইনটু ভেলোসিটি করলে আমরা কি পাই, মোমেন্টাম পাই। পারফেক্ট, উই গেট মোমেন্টাম। এখন গাড়ির মোমেন্টাম, একটু আগে ওর ভেলোসিটি ছিল 10, কিছুক্ষণ পরেই ওর ভেলোসিটি হয়ে যাবে ধরলাম 30, তার মানে ওর মোমেন্টাম তো চেঞ্জ হবে। তার মানে ইনিশিয়ালি ওর মোমেন্টাম ছিল এম ইন্টু ইউ, আর একটু পরে ওর মোমেন্টাম আমরা ধরে নিলাম এম ইন্টু ভি, তাই না? তার মানে চেঞ্জ ইন মোমেন্টাম উইল বিকাম এম ভি মাইনাস এম ইউ। এখন এমনও হইতে পারে তোমার গাড়ির মোমেন্টাম চেঞ্জ হয়েছে 5000, চেঞ্জ হইতে টাইম লাগছে 10 সেকেন্ড। চেঞ্জ হয়েছে কত, 5000, টাইম লাগছে কত, 10 সেকেন্ড। এটা কেটে দিলে আমি বলতে পারি না 500 করে চেঞ্জ হয়েছে পার সেকেন্ড। আর এটাও তো হইতে পারে, চেঞ্জ হয়েছে 5000, চেঞ্জ হয়েছে ইন 5 সেকেন্ড, তার মানে কত করে চেঞ্জ হয়েছে,
1000 করে চেঞ্জ হয়েছে পার সেকেন্ড। আমি একটু শর্টকাটে বলতেছি বিকজ আমরা সুইমিং তোমরা ও লেভেলসেও এটাই কিন্তু পড়ছো, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কিন্তু আমরা ও লেভেলসেও পড়ছি। তার মানে চেঞ্জ ইন দা মোমেন্টাম 5000 ছিল, চেঞ্জ ইন দা মোমেন্টাম কত আছে? 5000ই আছে। কিন্তু যদি 10 সেকেন্ডে চেঞ্জ হয় তার মানে প্রতি সেকেন্ডে চেঞ্জ হচ্ছে কত করে? 500 করে। আর যদি এটা 5 সেকেন্ডে চেঞ্জ হয় তার মানে প্রতি সেকেন্ডে চেঞ্জ হয়েছে 1000 করে। নিউটন আসলে খেয়াল করে দেখেন, এইটা নিউটন কখনো বলে নাই, এটা আমরা পরে ডিরাইভ করছি। নিউটন অ্যাকচুয়ালি কি বলছিল? ফোর্স যত বেশি হবে তত রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বেশি হবে। বলেন এটা কি মোমেন্টাম? এটা কি মোমেন্টাম? এটা কি? চেঞ্জ ইন মোমেন্টাম। অ্যান্ড চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম করা মানে হইতেছে পার সেকেন্ডে কতটুকু চেঞ্জ হয়েছে, এটাকে আমরা কি বলি? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। আচ্ছা, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বের যদি করি, আমি এখান থেকে এম কে কমন নিলে এখানে কি আসবে? তাই না? এটাকে তাহলে কি লেখা যায়? এটা লেখা যায়। তার মানে এটাকে কি লেখা যায়? এটা লেখা যায়। তার মানে এইটাকে আবার আমরা সারা জীবন কি জানি? ম্যাস ইনটু অ্যাক্সিলারেশন মানে কি? ফোর্স। তার মানে এখান থেকে খেয়াল করে দেখেন, রাবিসা বুঝতেছো? এম ভি মাইনাস এম ইউ, তাসিন ঠিক আছে না? হ্যাঁ, ভি মানে হচ্ছে তোমার ফাইনাল ভেলোসিটি আর ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে এম ভি মানে কি? তোমার ফাইনাল মোমেন্টাম। ইশতিয়াক, তাসিন, আনাফ ঠিক আছে? রাইট, অল গুড নাফি। আচ্ছা, তার মানে আমি বলতে পারি না দ্যাট দ্য চেঞ্জ ইন দ্য মোমেন্টাম ইজ এম ভি মাইনাস এম ইউ। তাসিন ঠিক আছে এটা? না 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 না, এরিয়াভেশন লাগবে না, এরিয়াভেশন আমাদের লাগবে না। তার মানে এম ভি মাইনাস এম ইউ করলে আমরা চেঞ্জ ইন মোমেন্টাম পাই। চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম টেকেন করা মানে কি? রেট অফ চেঞ্জ। বিকজ চেঞ্জ ইন মোমেন্টাম হয়েছে 20,000, হইতে লাগছে 20 সেকেন্ড, তার মানে প্রতি সেকেন্ডে কত করে চেঞ্জ হয়েছে? 1000 করে চেঞ্জ হয়েছে। তার মানে এটা হইতেছে কি? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। অল গুড। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম থেকে এখানে ভি মাইনাস ইউ বাই টি করলাম। ফাইনালি দেখেন তো এটা কি আসে? তাসিন এটা ঠিক আছে? এটাকে তাহলে লিখা যায় এম ইন্টু এ। এই যে তুমি দেখো এখান থেকে এম কমন নিচ্ছি, তাহলে ডান সাইডে হোয়াট আর উই লেফট উইথ? ভি মাইনাস ইউ বাই টু, এটা কি অ্যাক্সিলারেশন না? তাহলে এই জিনিসটাকে আমি এ দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি না? তুমি সারা জীবন কি পড়ছো? এফ ইজ ইকুয়াল টু এম এ পড়ছো না? তাহলে আমি বলতে পারি না এইটা ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু ফোর্স? তার মানে তো আমরা এটাও বলতে পারি দ্যাট ফোর্স ইজ বেসিক্যালি এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, তাই না? তার মানে ফোর্স ইজ ইকুয়াল টু ম্যাস ইনটু অ্যাক্সিলারেশন। ইফ দ্য ম্যাস ইজ কনস্ট্যান্ট, ম্যাসকে কনস্ট্যান্ট ধরলে ফোর্স বিকামস প্রপোর্শনাল টু হোয়াট? Acceleration. This is what Newton's second law says. Newton's second law কি বলে? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। খেয়াল করে দেখেন এই যে এখানে মার্ক করতেছি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু কি? এম ভি মাইনাস এম ইউ বাই টাইম টেকেন। অ্যান্ড ইভেনচুয়ালি আমরা কি পাইছি? এটারে যদি তুমি হালকা ম্যাথস করো, এটা কোন জায়গায় চলে আসে? এটা হয়ে যায় ফোর্স। তার মানে ফোর্স ইজ ইকুয়াল টু কি? এম ভি মাইনাস এম ইউ বাই টি। অ্যান্ড ফোর্স তাহলে ওখান থেকে কি আসে? ফোর্স ইজ প্রপোর্শনাল টু অ্যাক্সিলারেশন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? নিউটনের সেকেন্ড ল। রামিসা প্রবলেম অপশনটা ঠিক আছে? নিউটনের সেকেন্ড ল, তার মানে কি বলবো? দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড। তার মানে ফোর্স ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি, বিকজ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি? চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইড বাই টাইম টেকেন। এখান থেকে এটা হয়ে গেল কি? এম ইন্টু এ। ওখান থেকে শর্টকাট বললে বলা যায় নিউটনের সেকেন্ড ল কি বলে? ফোর্স ইজ প্রপোর্শনাল টু অ্যাক্সিলারেশন। ডু উই অল আন্ডারস্ট্যান্ড ইট? উই ক্যান কানেক্ট নাফি? ঠিক আছে। নিউটন কোনটা বলছিল? আমি ওয়ান লাস্ট টাইম আবার সেকেন্ড ল রিপিট করি। নিউটন বলছিল ফোর্স ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি? রেট মানে কি? ডিভাইড বাই টাইম। আমি যদি তোমার জিজ্ঞেস করি কি রেটে হইতেছে, তার মানে কি? পার সেকেন্ডে কতটুকু হইতেছে? রেট মানেই তো ডিভাইড বাই টাইম। সো নিউটন বলছে ফোর্স মানে হইতেছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তার মানে চেঞ্জ অফ মোমেন্টাম ডিভাইডেড বাই কি? টাইম। এটা করলাম, এখান থেকে হয়ে গেল কি? এটাকে ভি মাইনাস ইউ বাই টি কমন নিলে কি আসে? এফ ইকুয়াল টু এম এ হয়ে যায়। তার মানে কি? তোমার যদি ম্যাথটা কনস্ট্যান্ট রাখো তার মানে ফোর্স বিকামস হোয়াট? প্রপোর্শনাল টু অ্যাক্সিলারেশন। যেখান থেকে নিউটনের সেকেন্ড ল হইছে দ্যাট ফোর্স যত বাড়বে অ্যাক্সিলারেশন ততই বাড়বে। হাউ ইজ ইট সিমিলার টু নিউটনস ফার্স্ট ল? নিউটনের ফার্স্ট লতেও বলে ফোর্স দিলে মুভমেন্ট হবে, সেকেন্ড ল কি বলে? ফোর্স দিলে মুভমেন্ট হবে। নিউটনের ফার্স্ট ল বলে there has to be a resulting force, নিউটনের সেকেন্ড ল বলে there has to be a resulting force।
ফার্স্ট ল বলে ফোর্স দিলে মুভমেন্ট হবে, দিস ইজ ওয়্যার সেকেন্ড ল বিকামস ডিফারেন্ট। সেকেন্ড ল বলে ফোর্স দিলে মুভমেন্ট হবে, এন্ড যত জোরে ফোর্স দিবা তত তাড়াতাড়ি এক্সিলারেশন হবে। বুঝতেছি? আচ্ছা, নিউটনের ফার্স্ট ল আর সেকেন্ড ল মধ্যে দ্য বিগেস্ট সিমিলারিটি এভার ইজ দোনোটার মধ্যেই একটা অবজেক্ট ইনভলভ। খেয়াল করে দেখেন, আমি যদি বলি এই অবজেক্টকে ফোর্স দিলে মুভমেন্ট হবে, দ্যাট ইজ নিউটনস ফার্স্ট ল। বাট আমি যদি বলি যত বেশি ফোর্স দিবা তত বেশি অ্যাক্সিলারেশন হবে, তার মানে ইট বিকামস নিউটনস সেকেন্ড ল। ফার্স্ট ল তেও কি ফোর্স কাকে দিছি, ওকে, মুভমেন্ট কার হচ্ছে, ওর। আর সেকেন্ড ল তেও কি ফোর্স দিব, ওকে, অ্যাক্সিলারেশন কার হবে, ওর। তার মানে হাউ মেনি অবজেক্টস আর ইনভলভ? There's only one object involved. That is how Newton's first law and second law. এটা কিন্তু ইনফ্যাক্ট এ লেভেলস একটা কোয়েশ্চেন এক বছর আসছিল, যে মানে কি ওরা তো ডিরেক্টলি কোয়েশ্চেন করতে পারে না হাউ আর দে সিমিলার বাট দে আর নট সিমিলার, এটা করতে পারে না। ওরা বলছে স্টুডেন্ট সেট, ঠিক আছে, নিউটনস ফার্স্ট ল and second law are basically the same thing. How does the student make sense and what is it that could be wrong about the student? তার মানে কি বলতে হবে, তার প্রথমে বলতে হবে there is only one object involved, so that is how the student makes sense. The student first law says if there's force there will be movement, the second law also says if there's force there will be acceleration, so the student is kind of correct. The first law second law both, so there's only one object involved, কারেক্ট। যেদিকে ফোর্স দিব ওদিকেই মুভমেন্ট হবে, এটাও কারেক্ট। কিন্তু দ্য স্টুডেন্ট ইজ নট কমপ্লিটলি কারেক্ট বিকজ দ্য স্টুডেন্ট সেট দুটো একই জিনিস, একই জিনিস না। ফার্স্ট ল বলে ফোর্স দিলে মুভমেন্ট হবে, আর সেকেন্ড ল বলে কি যত বেশি ফোর্স দিবা তত বেশি অ্যাক্সিলারেশন হবে। ফোর্সের সাথে অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল, নাম্বার বাই নাম্বার সিমিলার। গেল? আচ্ছা, এবার আমরা নিউটনের ফার্স্ট ল আর সেকেন্ড ল নোট থেকে দেখি ঠিক আছে কিনা। আচ্ছা, এটা শেষ করে এখনই আমরা ইনশাল্লাহ থার্ড লতে মুভ করে যাব। অ্যান্ড ওকে, ফার্স্ট ল তো ঠিক আছে, সেকেন্ড লতে এখন আর আসলে বোঝানোর কিছু নাই, যা বললাম মাত্র তাই আছে। ইনিশিয়াল ভেলোসিটি ইউ ধরছি, ফাইনাল ভেলোসিটি ভি ধরছি, ম্যাথে ধরছি কি এম। তার মানে চেঞ্জ ইন দা মোমেন্টাম কত, এম ভি মাইনাস এম ইউ না, তাই না? এটা আমরা মাত্রই পড়ছি, চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়াল টু কি এম ভি মাইনাস এম ইউ। তাহলে ওখান থেকে ভি মাইনাস ইউ বাই টি কে, এটা আসলে আমার এখানে আসেনি, তোমাদেরটা মনে হয় ঠিক আছে, তাই না? হ্যাঁ, তার মানে চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ, তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কি হবে, এম ভি মাইনাস এম ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু অ্যাক্সিলারেশন, সো ইট বিকামস হোয়াট, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। আচ্ছা, নিউটনের সেকেন্ড লতে লাস্টে কি আছে, therefore the rate of change of momentum is the force applied, and if we keep the mass constant the force applied becomes directly proportional to the acceleration. It is to be taken into account that the force applied and the acceleration happening both are on the same object. আবারও একই কথা বারবার রিপিট করতেছে, ফার্স্ট লতে সেকেন্ড লতে there is only one single object involved. ডান, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই পর্যন্ত ঠিক থাকলে এইবার আসি, হ্যাঁ আইএলটিএস এক্সাম দিছি নাকি? না না না, আমি আইএলটিএস এক্সাম দিচ্ছি না না না, আমি আমি রিডিং এভাবে কেন পড়ি, বিকজ এই আমি যা বলি তুমি যদি আমার প্রতি ব্যাচের রেকর্ডিং শুনো দেখবা দ্য ওয়ার্ডস আর প্রিটি মাচ দ্য সেম অবভিয়াসলি, তাই না? বিকজ আমি তো একই ভাবে পড়াই প্রত্যেক বছর, আর এগুলা জিনিসপত্র এই পুরা বইটাই তো আমি নিজের হাতে লিখছি, এটা যার জন্য হয় কি আমার ওয়ার্ডস আর এটা তোমার মনে হয় কি আমি বোধহয় মুখস্থ বলতেছি। সেম ওয়ার্ডস আসে কারণ কি এগুলো তো আমি নিজে লিখছি, এন্ড দিস ইজ সামথিং আই রিয়েলি ট্রাইড কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং। আমি কখনো অন্য জায়গা থেকে কোনো কিছু কপি পেস্ট করিনি, বিকজ দেন আই নিউ দ্যাট আমার কথার সাথে ওয়ার্ডস মিলবে না, ওয়ার্ডস উইল সিম টাফার ইন দ্য নোট যদি আমি এটা কপি পেস্ট করতাম। এর থেকে ভালো নোট কিন্তু আছে মার্কেটে। মার্কেটে বলতে কি অনলাইনে ইউ ডোন্ট থিঙ্ক দেয়ার আর বিগ হিউজ প্রফেসরস, তাদের নোট আমার থেকে ভালো না, কিন্তু আমি ইউজ করি না কেন, বিকজ ওদের ল্যাঙ্গুয়েজ অনেক টাফার, স্টুডেন্টসদের পড়তে ডিফিকাল্ট লাগে। ঠিক আছে না, ভালো ওদের নোট আরো ডিটেল আরো বেটার, কিন্তু আমি ওটা ইউজ করি না, একমাত্র রিজন দেখতেছে এই ওয়ার্ডস আমার সাথে মিল, ঠিক আছে? যার জন্য আমি once I started doing this maybe about 10 years ago, ঠিক আছে, 10-15 years ago, when I started doing this, some of the students said যে স্যার আপনার কথা আর বই না সেম সেম লাগে। দেন আই কুড রিয়েলাইজ, আই কুড কানেক্ট, যে তার মানে যদি আমি নিজের ওয়ার্ডস লিখি রাদার দেন কপিং এন্ড পেস্টিং দে উইল সিম সিমিলার। এন্ড এরপরে আমার যত কষ্টই হোক না কেন, আমি দরকার পড়ে 15 দিনের নোট বানাইছি আমি 5 মাস লাগাই, কিন্তু কখনো অন্য জায়গায় কপি করি না, বিকজ স্টুডেন্টরা তখন বলতেছিল স্যার এটা না সিমিলার লাগে, সিমিলার লাগে, পড়লে মনে হয় কি ইজ দ্য সেম ভয়েস, আই ক্যান অলমোস্ট রিলেট টু ইট এন্ড হিয়ার ইউ স্পিকিং। ঠিক আছে, বলছে আপনার নোট পড়লে মনে হয় আপনিই কথা বলতেছেন, এটা অনেক মানুষজন বলে। যার জন্য তখন আমি যখন স্টুডেন্টরা এটা বলছে না, তখন আমি বুঝছি যে ওদের আসলে এটা সুবিধা হয়। দেন আই স্টপড কপিং এনিথিং ফ্রম এনিওয়ান। আমি চিন্তা করছি দরকার পড়ে অন্যান্য বড় টিচারদের
মানে যারা বাইরে দেশে প্রফেসর আছে, আই উইল লিসেন টু দেম 5 times 10 times, কিন্তু এরপর আই উইল পুট ইট ইন মাই ওয়ার্ডস। কারণ আমার ল্যাঙ্গুয়েজ আসলে ভালো না, তো তো স্টুডেন্টস এটাতে ইউজ টু, কোনো পাঞ্চুয়েশন নাই, কোনো কিছু নাই, নর্মাল কথাবার্তা বলার মতো, স্টুডেন্টস আর ভেরি ইউজ টু দিস। আর অন্য টিচারদের ইংলিশ, ওদের তো অবভিয়াসলি বেটার ইংলিশ, তো কিন্তু ফিজিক্সে তো আসলে দ্যাটস নট হোয়াট উই আর লুকিং ফর। না না, দ্যাট ইজ বিকজ আমি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে, আমার কিন্তু ইংলিশ রাইটিং স্কিল খুব বাজে, অ্যান্ড স্পিকিং ইংলিশ ডাজন্ট মেক ইউ, ঠিক আছে, গুড ইন ইংলিশ। আই এম নট, আমার রাইটিং অনেক বাজে, তুমি হয়তো দেখবা ক্লাস 6 এর গার্ল, ঠিক আছে, রোড ডাউন দিস, ক্লাস 6 এর একটা বাচ্চা মেয়ে লিখছে এটা, ঠিক আছে। দ্যাট ইজ বিকজ, আরে বাবা, ইংলিশ মিডিয়ামের ব্যাকগ্রাউন্ড হয়তো ইংলিশ মানুষ বলতেই পারে, আর আই এম ডুইং দিস ফর সো মেনি ইয়ার্স। ইংলিশ বলতে পারাতে তো তোমার, ওই যে অনেকে বলে না বাইরের দেশে, যে দেয়ার আ জোক, দিস পারসন, ঠিক আছে, গ্রাম থেকে বাইরে গেছে, বাইরে গিয়ে বলতেছে, তো স্যার আমার তুমি অফিস করে বলতে 5 মিনিট, 5 মিনিট বসে, আমি বুঝি নাই তো, বলবা না। আচ্ছা তুমি তাহলে একটু বসো। হ্যাঁ বসে আসছি, শেষ করেছি। রাইফা, হ্যাঁ আমার স্টুডেন্ট ছিল, রাইফা ওয়াজ মাই স্টুডেন্ট। তাই মাশাআল্লাহ, ব্রিলিয়ান্ট। রাইফা খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট রাইফা, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মাশাআল্লাহ। ঠিক আছে, রাইফা ইউজ টু বি মাই স্টুডেন্ট ফিউ ইয়ার্স ব্যাক। রাইফা খুব ভালো স্টুডেন্ট, হ্যাঁ 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 হ্যাঁ, রাইফা অনেক ভালো স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আই রিমেম্বার হার, ভেরি গুড স্টুডেন্ট, ডিটি থেকে ছিল, ওদের পুরো ব্যাচ টাইম আছে পড়তো। রাইফা, রাইফার একটা ফ্রেন্ড আছে প্রতীক্ষা, সব ভালো স্টুডেন্ট, ঠিক আছে। তুমি রাইফারে চিনলা কেন? রাইফা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো স্টুডেন্ট মাশাআল্লাহ, ব্রিলিয়ান্ট। আচ্ছা, তো এই হইতেছে নিউটনের ফার্স্ট ল আর সেকেন্ড ল গুলো। আচ্ছা, মুভিং অন টু থার্ড ল। সবাই প্লিজ প্রপারলি এবার খেয়াল করে, ঠিক আছে, ভালো মতো, ইউ ডোন্ট হ্যাভ টু মেক ফেসেস, প্রপার মানে প্রপার ফেস বানাইতেছে পুরা, ঠিক আছে। আচ্ছা, এখন দ্য থার্ড ল, মানে গিভিং অ্যান এক্সপ্রেশন না, এবার এখন হবে ক্লাস, ঠিক আছে না, প্রপারলি তাকাইতেছে। আচ্ছা, এখন থার্ড ল বিকামস ডিফারেন্ট ফ্রম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল ইন মেনি মেনি ওয়েজ, অ্যান্ড স্যাডলি দ্যাট ভেরি কনফিউজিং। নিউটনস থার্ড ল, ফার্স্টলি আমরা একদম বেসিক থেকে শুরু করি। দ্য থার্ড ল সেজ, প্রথম থার্ড ল করানোর আগে সবার প্রথমে খেয়াল রাখতে হবে, there has to be a few conditions, all the conditions they are to be met. If the conditions aren't met, তার মানে হইতেছে হবে না, থার্ড ল হবে না। আচ্ছা বুঝেন, আমাদেরকে কিন্তু এক্সামে ডিটেক্ট করতে দিবে যে ইজ দিস আ থার্ড ল অর নট, রাইট? তখন আমাদের এই কন্ডিশনস ফুলফিল করা লাগবে, যদি কন্ডিশনস ফুলফিল না করে তার মানে ইট ইজ নট আ থার্ড ল, পেয়ার ফোর্স। আচ্ছা, স্টার্টিং ফ্রম দ্য স্ক্র্যাচ, থার্ড ল ক্যানট বি আ force on its own, it has to be a pair force always. থার্ড ল কোনোদিন পেয়ার ফোর্স ছাড়া হইতেই পারে না। তার মানে থার্ড ল যদি বলতে হয়, তার মানে there is another force acting. There cannot be a third law force and it cannot be on its own, এটা সিঙ্গেল ফোর্স হইতে পারে না। তার মানে থার্ড লর জন্য আমাদের দুইটা ফোর্স লাগবে। ফার্স্ট থিং ফার্স্ট, okay, the forces have to be same type. Forces have to be same type মানে কি? তার মানে তুমি যদি আমাকে বলো that this object is magnetically attracting this one and this is electrostatically attracting this one, they are never going to be third law. আমি যদি তোমাকে বলি ও ওকে, তোমরা ও লেভেলে পড়ছো, থার্ড ল ইজ ইকুয়াল এন্ড অপোজিট ফোর্সেস, এতটুকু তো সবাই শুনছোই, ঠিক আছে। আর আমি যদি তোমাকে বলি ও ওকে ম্যাগনেটিক্যালি 10 নিউটন দিয়ে টান দেয়, ও ওকে ইলেকট্রোস্ট্যাটিক্যালি 10 নিউটন দিয়ে টান দেয়, দ্য ফোর্সেস আর ইকুয়াল, দ্য ফোর্সেস আর অপোজিট, তার মানে ইজ আ থার্ড ল পেয়ার ফোর্স? নো, ইট ইজ আ পেয়ার ফোর্স। দ্য ফোর্সেস আর ইকুয়াল, দ্য ফোর্সেস আর অপোজিট, বাট নট আ থার্ড ল পেয়ার ফোর্স, ডাজ নট মেক ইট থার্ড ল। সব কন্ডিশনস মিট করে গেছে, থার্ড ল হবে না। কেন না? বিকজ আমি কি বলছি, একটা ম্যাগনেটিক্যালি আর একটা ইলেকট্রোস্ট্যাটিক্যালি। রিমেম্বার, if one of the conditions is not met, তার মানে এই হইতেছে এটা বাদ, থার্ড ল হবে না। তার মানে প্রথম জিনিস হতে হবে, the forces have to be same type. If one is magnetic, the other has to be magnetic. If one is electrostatic, then the other has to be electrostatic. Yes sir, I cannot say the earth pulls me gravitationally towards it, like আমরা নিচে দিকে পড়ে যাই, অলওয়েজ উপর থেকে লাফ দিলে নিচে পড়ি, সিঁড়ি দিয়ে নামতে গেলে আমাদের কোনো কষ্ট হয় না, বিকজ তুমি তোমার ফোর্স ইউজই করো না।
তুমি আর তোমার টান দিয়ে নামায়, অল ইউ নিড টু ডু ইজ সামনে এক পা বাড়াই দিয়ে তোমার ইউ হ্যাভ টু লেট ইট, তাহলে এটা অটোমেটিক্যালি আর তোমাকে নিচে, যার জন্য নামার সময় আমাদের যদি বলে 100 তলাও নামতে, তোমার কিন্তু কষ্ট হবে না, তোমার কষ্ট হইতে পারে বিকজ অফ দ্য মুভমেন্ট এন্ড প্রেসার দ্যাট ইজ দ্যাট অ্যাকশন অন দ্য বোনস, বাট তোমার কিন্তু উঠার যে কষ্ট এটার 1% হবে না। কেন হয় না? বিকজ দ্য আর্থ ইজ গ্র্যাভিটেশনালি পুলিং ইউ। তুমি যদি বলো আর্থ আমাকে গ্র্যাভিটেশনালি পুল করে, বাট আমি আর্থকে ইলেকট্রোস্ট্যাটিক্যালি পুল করতেছি, তার মানে যদি হয়েও থাকে, ইট ইজ নট আ থার্ড ল অফ এয়ার ফোর্স। ঠিক আছে? সেকেন্ড থিং ইজ, থার্ড ল, unlike the first law and the second law, can never be acting on the same object. থার্ড ল অলওয়েজ দুই অবজেক্টের উপর কাজ করে। The forces will always be acting on two different objects. তার মানে আমি যদি বলি I am one of the objects and the earth is another object, তার মানে there are two different objects involved. যদি আগে তোমাকে বলি আমি বোর্ডকে ধাক্কা দিব, তার মানে আমি ধাক্কা দিতেছি, আমি ধাক্কা দিতেছি কার উপরে? বোর্ডের উপরে। বোর্ড আবার কি করতেছে? উল্টা আমাকে একটা ধাক্কা দিতেছে, নাহলে তো বোর্ড ভেঙেই যায়। তো বোর্ড ভেঙেই যায়, বোর্ড ভাঙতেছে না কেন? বিকজ ও আবার একটা ফোর্স দিতেছে। তার মানে ফোর্সের কয়টা অবজেক্ট ইনভলভ হলো? আমি and the board, তার মানে there are two objects involved. তুমি একটা চেয়ারের মধ্যে বসছো মানে কি? The force acting on the chair, চেয়ার ভাঙে না কেন? যে কোনো চেয়ার আমরা বসতে পারি কেন? বিকজ চেয়ার একটা ইকুয়াল ফোর্স তোমাকে দিয়ে আটকে রাখতে পারে, যে কোনো একটা লোডকে, আমরা ওইভাবেই বানানো হয়েছে চেয়ারটা। তার মানে ইকুয়াল এন্ড অপোজিট ফোর্সেস হ্যাভ টু বি অ্যাক্টিং। তার মানে থার্ড লর জন্য প্রথম জিনিস হইতেছে কি? নিউটনস থার্ড লতে দেয়ার আর সরি সেম টাইপ অফ ফোর্সেস। সেম টাইপ মানে কি? একটা গ্র্যাভিটেশনাল হলে আরেকটাও গ্র্যাভিটেশনাল, একটা ইলেকট্রোস্ট্যাটিক হলে আরেকটাও ইলেকট্রোস্ট্যাটিক, এরকম। সেম টাইপ মানে, মানে বুঝছো তো? মানে একেবারে মেকানিক্যালি এন্ড সব ভাবে লজিক্যালি তোমার কারেক্ট হইতে হবে। বোথ আর মেকানিক্যাল, বোথ আর ইলেকট্রোস্ট্যাটিক, বোথ আর গ্র্যাভিটেশনাল, বোথ আর ম্যাগনেটিক, এরকম হইতে হবে। একটা ম্যাগনেটিক একটা গ্র্যাভিটেশনাল হওয়া যাবে না। তার মানে সেম টাইপ হইতে হবে। সেকেন্ড পয়েন্ট, ফোর্সেস উইল ডেফিনেটলি বি ইকুয়াল। কোনোদিনই এটা পসিবল না যে এই রিমোটটা টেবিলের উপরে রাখলে রিমোট টেবিলকে 20 নিউটন দিয়ে ধাক্কা দেয়, টেবিল রিমোটকে 10 নিউটন দিয়ে ধাক্কা দেয়। দ্যাট ইজ নট পসিবল। এটা কখন হয়? যেমন তুমি পানির উপর দাঁড়াইতে গেলে, ইফ ইউ স্টেপ অন দ্য ওয়াটার, মানে একটা পুকুরের মাঝখানে আমরা দাঁড়াতে পারি না কেন? বিকজ আমরা যেই ফোর্স দিই, পুকুর আমাকে ইকুয়াল পানির ফোর্স আমাকে দিতে পারে না, অনেক অল্প ফোর্স দেয়। সো তখন এটা থার্ড হবে। তো ফোর্সেস হ্যাভ টু বি ইকুয়াল। ফোর্সেস ডেফিনেটলি দে হ্যাভ টু বি ইন অপোজিট ডিরেকশনস। ঠিক আছে? তার মানে তো এটা 100%, না এটা থার্ড ল হবেই না। এরপরে হইতেছে টু অবজেক্টস আর ইনভলভড। একটা জীবনে হবে না, তিনটাও জীবনে কোনোদিন হবে না, চারটাও কোনোদিন হবে না। ইটস নট মোর দ্যান টু, ইটস নাইদার মোর দ্যান টু নর লেস দ্যান টু। ইট উইল অলওয়েজ বি টু অবজেক্টস ইনভলভ ফর আ থার্ড ল অফ এয়ার ফোর্স। ঠিক আছে? আচ্ছা, সো সেম টাইপ, ইকুয়াল, অপোজিট ডিরেকশন, টু অবজেক্টস আর ইনভলভ। তারপরে থার্ড লর আরো কি আছে? দ্য থার্ড ল অলসো সেইজ দ্যাট তোমার আরেকটা কি কন্ডিশন ছিল? ইকুয়াল ইন, আচ্ছা প্রথম দিকে পড়ি, সেম টাইপ অফ ফোর্স, টু ডিফারেন্ট অবজেক্টস, অপোজিট ডিরেকশন, ইকুয়াল, সব পড়ছি আমরা, শুধু 4 নাম্বারটা লিখি নাই। ঠিক আছে? 4 নাম্বারটা কি? তোমার সেম লাইন অফ অ্যাকশন। ঠিক আছে? সেম লাইন অফ অ্যাকশন। আচ্ছা, এটার মানে কি? এবার আমরা এটা একটা ডায়াগ্রাম ড্র করি। হ্যাঁ, ধরো একটা বক্স আছে এখানে, বক্সটা, ঠিক আছে, দ্য বক্স উইল প্রোভাইড আ কন্ট্যাক্ট ফোর্স। তার মানে ইট উইল এক্সার্ট আ ফোর্স অন দ্য টেবিল and the table will provide a equal force on the box. তার মানে the forces are same type, দোনোটাই কন্ট্যাক্ট ফোর্স। এমন কিন্তু না যে টেবিল বক্সকে ম্যাগনেটিক্যালি টান দেয়, তা না কিন্তু। আবার এমনও না যে টেবিল একটা নন কন্ট্যাক্ট ফোর্স, বক্স একটা কন্ট্যাক্ট ফোর্স, এটাও সম্ভব না। দুইটা কন্ট্যাক্ট ফোর্স মানে কি? বোথ আর ইন কন্ট্যাক্ট, সো দোনোটাই কন্ট্যাক্ট ফোর্স। ওকে, দ্য ফোর্সেস ডেফিনেটলি আর ইকুয়াল, নাহলে তো ওরা বসেই থাকতে পারতো না। টেবিলের উপরে বক্সটা আছে কেমনি? ইকুয়াল দেখে তো। বক্স তো টেবিলকে নিচের দিকে ধাক্কা দিবে, আর টেবিল তার মানে কোন দিকে ধাক্কা দিচ্ছে? উপর দিকে, নাইলে তো ওরা এক জায়গার মধ্যে স্টেবল অবস্থা থাকতেই পারে না। তার মানে দ্য ফোর্সেস আর ইকুয়াল, অবভিয়াসলি টু অবজেক্টস আর ইনভলভড, এটা তো ঠিক আছে। লাস্টেরটা বুঝি, সেম লাইন অফ অ্যাকশন মানে কি? তার মানে বক্স যদি এই লাইন বরাবর টেবিলটাকে ধাক্কা দিয়ে থাকে, টেবিলের পক্ষে কোনোদিনই সম্ভব না আর ও বক্সকে এই লাইন বরাবর ধাক্কা দিবে। ও যেই লাইন বরাবর ধাক্কা দিবে, অন্য সাইডের ফোর্স এক্সাক্ট ওই লাইন বরাবর ইকুয়াল হইতে হবে, নাইলে জীবনে হবে না। মানে কি? এ তো এইখানে ধাক্কা দেওয়া তো সম্ভবই না, এখানেও ধাক্কা দেওয়া পসিবল না। এটা পুরাপুরি একদম বরাবর, টেবিল ওকে এই বরাবর ধাক্কা দিবে, সরি এই বরাবর ধাক্কা দিবে,
অ্যান্ড বক্সও ওকে এই সেম লাইন বরাবর নিচের দিকে ধাক্কা দিবে। দিস থিংস অল অফ দ্য কন্ডিশনস যদি একসাথে মিট করে তাইলেই এটা নিউটনের থার্ড ল অফ এয়ার ফোর্স হবে, আদারওয়াইজ হবে না। এখন নিউটনের থার্ড ল, হ্যাঁ, অ্যাপ্লাইজ ইন অল সিচুয়েশন। এখন এটাতে আসতেছি, এটা তোমরা এমনিই বুঝে যাবে একটু পরে, যদিও এইটা আসলে ওরকম ভাইটাল কোনো কন্ডিশন না। এটা একটা, ইটস মোর লাইক অ্যান ইনফরমেশন। এমন কোনো জায়গা নাই দুনিয়াতে যেখানে তুমি থার্ড ল অ্যাপ্লাই করতে পারবে না, থাকে। হ্যাঁ, তো ওখানে হয়তো থার্ড ল তুমি পুরোপুরি 100% অ্যাপ্লাই হবে না, বাট কতখানি ফোর্স একটা একটা ক্যান্সেল করতেছে, সো ওইখানেও অ্যাপ্লাই করা যাবে। তুমি কোনো না কোনো সিচুয়েশন পাবাই যেখানে থার্ড ল অ্যাপ্লাই হইতেছে। মোটামুটি সব সিচুয়েশনেই থার্ড লকে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। কিন্তু কন্ডিশনস হইতেছে এই কয়টা, ইট অ্যাপ্লাইজ ইন অল সিচুয়েশনস মোর লাইক অ্যান এক্সট্রা ইনফরমেশন, বাট কন্ডিশনস হইতেছে এই কয়টা। এন্ড এখানে একটা ব্যাপার আছে, ঠিক আছে, দিস ইজ হাউ ইটস গোয়িং টু বি কনফিউজিং। খেয়াল করে দেখেন, ঠিক আছে, আমরা শুধু কনফিউশনটা ডেভেলপ করব, সলিউশন আজকে দরকার নেই আমাদের। আগে বুঝি যে কনফিউশন একটা যে আছে, এইটুকু বুঝে আমরা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। এইখানে যেই অবজেক্ট আছে, দ্য অবজেক্ট এক্সার্টস আ পুশ অন দ্য টেবিল। হাউ মাচ ইজ দ্য পুশ? আমি যদি বলি অবজেক্টের ওয়েট হচ্ছে 400 নিউটন, তার মানে পুশ অফ দ্য অবজেক্ট অন দ্য টেবিল। বাই দ্য ওয়ে, নিউটনের থার্ড ল বলার একটা সিস্টেম আছে, কে এক্সার্ট করতেছে, কার উপর এক্সার্ট করতেছে, কতখানি এক্সার্ট করতেছে, এগুলো তোমার আলাদা করে মেনশন করা লাগবে। দিস ইজ ফোর্স, যদি আমি প্রপার ল্যাঙ্গুয়েজে বলি, ফোর্স এক্সার্টেড বাই দ্য অবজেক্ট, অর ইভেন বেটার ইজ পুশ গিভেন বাই দ্য অবজেক্ট অন দ্য টেবিল, রাইট? অবজেক্টের ওয়েট কত ছিল? 400 নিউটন, তাই না? ওকে, পুশ ইজ গোয়িং টু বি হাউ মাচ? 400 নিউটন, রাইট? বুঝেন এখানে, ঠিক আছে, তাসনিয়া এদিক দেখেন। আরে এখনই পানি খাইতে হইব, ঠিক আছে। মরে যাইতেছো তুমি, 4 দিন ধরে পানি খাও না। আচ্ছা ঠিক আছে, তাহলে খাও, ঠিক আছে। আবার এটা কি করতেছো? সেটাই, আমি পানি আইনে দিতেছি তোমার, তুমি বসো, ঠিক আছে। পানি এনে দিতেছি, তুমি বসো, আইনে দিতেছি, আচ্ছা না। আচ্ছা, এখন পানি আনতেছি, দেখো তোমার এখানে হইতেছে এই যে বক্স ইজ এক্সার্টিং আ ফোর্স অন দ্য টেবিল, বুঝেন? বক্সের ওয়েট কত ছিল? 400 নিউটন। তো বক্স টেবিলকে ধাক্কাও দিছে 400 নিউটন দিয়ে। নাও নোটিস দ্যাট পুশ অফ দ্য বক্স অন দ্য টেবিল ইজ 400 নিউটন। মাহের খেয়াল করেন, টেবিল তো আর ভাঙিয়ে পড়ে নাই, তার মানে দ্য টেবিল ইজ এক্সার্টিং অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স হুইচ ইজ ইউজুয়ালি রেফার্ড অ্যাজ আ থার্ড ল। হইছে এটা কি নিউটনের থার্ড ল হইছে নাকি না? দ্য ফোর্সেস আর ইকুয়াল, দ্য ফোর্সেস আর অপোজিট। হাউ মেনি অবজেক্টস আর ইনভলভ? টু অবজেক্টস আর ইনভলভ, একটা পুশ আর একটা রিয়াকশন ফোর্স, বোথ আর কন্ট্যাক্ট ফোর্সেস, equal opposite and they are in the same line of action, একই লাইন বরাবর আছে, তার মানে yes, it's a third law of air force। এখন খেয়াল করে দেখো, লেটস সে ধরো তোমার পুশ আর ওয়েট তো সমান না, যদি আমি বলি the weight is 400 নিউটন and the reaction is 400 নিউটন, বুঝেন? এখন কিন্তু এটা থার্ড ল অফ এয়ার ফোর্স না। হ্যাঁ, পুশ যদি বল, পুশ অফ দ্য বক্স অন দ্য টেবিল 400 নিউটন, পুশ অফ দ্য টেবিল অন দ্য বক্স, উপরের দিকে না নিচের দিকে আমি স্যার? এটা উপরের দিকে, পুশ অফ দ্য টেবিল বলছি, অন দ্য বক্স উপরের দিকে, is 400 নিউটন। দিস টু আর নিউটন থার্ড ল অফ এয়ার। as soon as পুশ অফ দ্য বক্স কে কেটে আমি ওয়েট লিখে ফেলছি, দিস ইজ নো মোর আ থার্ড ল অফ এয়ার ফোর্স। আর থার্ড ল অফ এয়ার ফোর্স হবে না, যদিও সবকিছু সেম আছে, সেম লাইন অফ অ্যাকশন, ইকুয়াল, টু ডিফারেন্ট অবজেক্টস, সেম লাইন অফ অ্যাকশন, ইকুয়াল, অপোজিট, হাবি জাবি সব ঠিক আছে, বাট আর থার্ড ল অফ এয়ার ফোর্স হবে না। ওয়েট নিতে আর হবে না, বিকজ ওয়েট, পুশ আর রিয়াকশন ফোর্স, push and the reaction, these two can be third law of air force because they are the same type of forces. The weight is a gravitational force, ওইটার against a reaction তুমি লিখতে পারবা না, সেম টাইপের ফোর্স বসাইতে হবে। আমি তোমার এক্সাম্পল দিই কেন না,
বিকজ এই অবজেক্টটা যদি এখানে আকাশে ফ্লোটিং অবস্থায় আছে, এমনও যদি হয় যে উপর থেকে ফেলস, আমি ওই সময় ছবি তুলছি, তার মানে অবজেক্টের কি আছে? ওয়েট আছে। রিয়াকশন ফোর্স আছে? রিয়াকশন ফোর্স কিন্তু নাই হয়ে গেছে। তার মানে কি, দ্য ওয়েট ওয়াজ এক্সিস্টিং অন দ্য অবজেক্ট অল দ্য টাইম, ইট ওয়াজ নেভার গন। তার মানে কি হবে, এবার আমি আমার কথা চিন্তা করি। আমার ওয়েট যদি হয়, ধরলাম আমি 720 নিউটন, আমি মাটিতে গিয়ে দাঁড়াইছি, 720 নিউটন আমার ওয়েট, তার মানে আমি মাটিকে ধাক্কা দিছি কত? 720 নিউটন। মাটি আমাকে ধাক্কা দিছে কত? 720 নিউটন। দিস টু আর থার্ড ল অফ এয়ার ফোর্স। কিন্তু আমি যদি বলি আমার ওয়েট 720 নিউটন এন্ড মাটি আমাকে ধাক্কা দিছে 720 নিউটন, যদিও ডিরেকশন সেম আছে, নট আ থার্ড ল অফ এয়ার ফোর্স এনিমোর। বিকজ তুমি যদি, ইফ ইউ ইমাজিন, ইফ ইউ জাম্প, ইউ গো অফ দ্য গ্রাউন্ড, তাই না? তুমি মাটি থেকে একটু উপরে উঠে গেছো, তখন কিন্তু পুশ অফ ইউ অন দ্য গ্রাউন্ড ইজ গন, নাই। পুশ অফ দ্য গ্রাউন্ড অন ইউ আছে, ওইটাও নাই। তো তো তুমি তো লাভ দিছো, তুমি লাভ দিছো মানে তুমি মাটিকে ধাক্কা দাও নাই, মাটিও তোমাকে ধাক্কা দেয়নি। তার মানে পুশ অ্যান্ড রিঅ্যাকশন ফোর্স কি হয়েছে? জিরো হয়ে গেছে। কিন্তু তোমার ওয়েট কিন্তু ঠিকই আছে। তার মানে এটা আরেকটা জিনিস তোমার বুঝতে হবে, অবজেক্টের ওয়েট নিচের দিকে 400 নিউটন এন্ড রিঅ্যাকশন ফোর্স 400 নিউটন, দিস টু আর নট পেয়ার ফোর্স বিকজ ওয়েট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য রিঅ্যাকশন ফোর্স। দ্য রিঅ্যাকশন ফোর্স, বুঝেন এই লাইনটার মিনিং, বুঝেন, আমরা ক্লাস এখন শেষ করে দিব। দ্য রিঅ্যাকশন ফোর্স ইজ দেয়ার বিকজ অবজেক্ট মাটিকে ধাক্কা দিছে, মাটি অবজেক্টকে ধাক্কা দিছে, দিস টু আর পুশ এন্ড রিয়াকশন, ওরা দুজন পেয়ার পেয়ার ফোর্স। আর তুমি বলতে পারো ওয়েটও তো ইকুয়াল, ওয়েটও তো অপোজিট, ওয়েটও তো ডিফারেন্ট অবজেক্টের মধ্যে কাজ করতেছে, তাহলে ওয়াই আর দে the third law of air force? They are not the third law of air force because think of it this way. Let's just say the box jumped to this position. Box jump করে উপরে উঠে গেছে. Where is your push? নাই। রিয়াকশন নাই। and weight আমি কি বলছিলাম, has nothing to do with the reaction force. weight এর জন্য does it really matter ও মাটিতে বসে আছে নাকি আকাশে উঠতেছে? the weight will always exist on you no matter what. তার মানে এখান থেকে এটা আর এটা কম্পেয়ার করলে বোঝা যায় যে তোমার ওয়েট আর মাটির রিয়াকশন ফোর্সের সাথে কোনো রিলেশনই নাই। আমি মাটিতে দাঁড়ায় থাকলে আমি মাটিকে ধাক্কা দিব, মাটি আমাকে ধাক্কা দিবে। আমার ওয়েট কত আছে? 720 নিউটন। বাট আমার ওয়েট কত মাটির ধাক্কার সাথে, আর আমার মাটিকে ধাক্কার সাথে, এটার সাথে আমার ওয়েটের কিছুই নাই। বিকজ আমি মাটি থেকে লাফ দিয়ে উপরে ওঠার সাথে সাথে আমার রিয়াকশন, পুশ, হাবিজাবি সব নাই হয়ে যাবে, বাট দ্য ওয়েট ইজ এভার এক্সিস্টিং। অ্যাজ লং অ্যাজ তুমি আর্থের ভিতরে আছো, তোমার ওয়েট কিন্তু তারপর আছে। এখন তুমি বলতে পারো যে যদি তার মানে ওয়েট লেখাটা রং হয়, তাহলে আমার অ্যান্সার কি হবে? ইয়োর অ্যান্সার হ্যাজ টু বি হোয়াট? পুশ অফ দ্য অবজেক্ট অন দ্য গ্রাউন্ড। এখন তুমি বলতে পারো তাইলে যে ওয়েট যে ছিল, ঠিক আছে, ওয়েট যে ছিল, তাহলে ওয়েটের থার্ড ল অফ এয়ার ফোর্স কই গেল? পুশের সাথে ওর পেয়ার কে বলেন? রিয়াকশন। পুশের সাথে ফোর্স কে? রিয়াকশন না? পুশের সাথে যদি রিয়াকশনই হয়, তাহলে ওয়েটের পেয়ার কে? হুম, না, ড্র্যাগ না। ড্র্যাগ ইজ অ্যানাদার কন্ট্যাক্ট ফোর্স। ওয়েটেডটা খুবই আজব একটা ব্যাপার, ঠিক আছে। লেটস সে ধরো দেয়ার আর টাইমস, রাইট, when you start flying in the air, right? এখন ধরো if you are flying in the air, what you do have is a weight. and question হইতেছে পুশ আর রিয়াকশন ফোর্স তখনই থাকে যখন তুমি মাটির উপর দাঁড়ায় থাকো। তাহলে if you are flying in the air, what you have is weight. Let's explain this force. This is gravitational force exerted by who? Exactly, by the earth. On who? On the person. On the person. তাহলে এইটার পেয়ার ফোর্স কে হবে? এটার পেয়ার ফোর্স হবে, আর যদি তোমাকে 30 নিউটন দিয়ে টান দিয়ে থাকে, guess what, you are pulling the earth at the same time with the same force. This is gravitational force exerted by you on the earth in the opposite direction. G, gravitational force is how much? 30 Newton. And guess what? They are equal, opposite direction. We never know, we don't have to be in contact to make it